আচ্ছা, একটা অদ্ভুত প্রশ্ন দিয়ে শুরু করি। বলুন তো। আমাদের পকেটের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে যা দেখি সেটা কিভাবে হাজার হাজার মাইল দূরের একটা ভূ রাজনৈতিক ক্ষমতার লড়াইয়ের অংশ হতে পারে? দারুণ প্রশ্ন। আর আজ আমরা ঠিক এই বিষয়টাই কাটাছেড়া করব। ঠিক তাই। সারা বিশ্বে টাকার দুনিয়ায় একটা দারুণ নাটক চলছে। এতদিন ধরে যে মার্কিন ডলারের রাজত্ব ছিল সেই সিংহাসনটা এখন বেশ নড়বড়ে। একদম। নতুন প্লেয়াররা, বিশেষ করে চীন, সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। আর আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো মূলত ২০২৪ থেকে ২০২৬ সালের ঘটনাক্রম বিশ্লেষণ করে এই ক্ষমতার লড়াইয়ের একটা জীবন্ত ছবি তুলে ধরেছে। হ্যাঁ, আজকের আলোচনাটা কিন্তু শুধু অর্থনীতির শুকনো পরিসংখ্যান নিয়ে নয়, এর পেছনে যে বিশাল ভূরাজনৈতিক খেলাটা চলছে আমরা সেটার রহস্য বোঝার চেষ্টা করব। তাহলে কোথা থেকে শুরু করা যায়? আমরা গল্পের শুরুটা করব একেবারে গোড়া থেকে। মানে কিভাবে ব্রেটেন উডস সিস্টেম আর পরে নিক্সন শকের মতো ঘটনা ডলারকে বিশ্বের রাজা বানিয়ে দিল। আচ্ছা। তারপর আমরা সরাসরি বর্তমানে চলে আসব। দেখব চীন কিভাবে তার মুদ্রা ইউয়ানকে দিয়ে একটা বিকল্প ব্যবস্থা তৈরির চেষ্টা করছে, আর ব্রিক্স জোটই বা এখানে কি ভূমিকা রাখছে। আর সবশেষে ভবিষ্যতের দিকেও তো তাকাতে হবে। অবশ্যই এমন একটা পৃথিবীর কথা ভাবব যেখানে হয়তো কোনো একক রাজার শাসন থাকবে না, বরং ডলার, ইউয়ান, এমনকি ভারতীয় রুপিও নিজের নিজের জায়গা করে নেবে। দারুণ। তাহলে চলুন একেবারে শুরু থেকে শুরু করা যাক। ডলারের এই যে এত প্রতাপ, এর শুরুটা কিভাবে হলো? ১৯৪৪ সালের ব্রেটন উডস চুক্তি তো একটা বড় কারণ ছিল, তাই না? যেখানে ডলারকে সরাসরি সোনার সাথে বেঁধে দেওয়া হয়েছিল। ঠিক তাই। বলা হয়েছিল প্রতি আউন্স সোনার দাম $35। একদম পাকা কথা। এই চুক্তিটা তো আমেরিকাকে একটা অবিশ্বাস্য সুবিধা দিয়েছিল। অবশ্যই। বিশ্বের সব দেশের মুদ্রা ডলারের সাথে যুক্ত, আর ডলার যুক্ত সোনার সাথে, মানে পরোক্ষভাবে পুরো বিশ্বের অর্থনীতি সোনার ওপর দাঁড়িয়েছিল। আর সেই সোনার ভাণ্ডারের চাবি ছিল আমেরিকার হাতে। একদম। কিন্তু এই ব্যবস্থাটা চিরদিন টেকেনি। ১৯৭১ সালে এসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এমন একটা ঘোষণা দিলেন যা পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। হ্যাঁ, ইতিহাসে যা নিক্সন শক নামে পরিচিত। তিনি ডলারের সাথে সোনার সম্পর্ক ছিন্ন করে দিয়েছিলেন। কিন্তু কেন? এত ভালো একটা ব্যবস্থা ছেড়ে দেওয়ার কারণ কি ছিল? কারণটা হলো ভিয়েতনাম যুদ্ধ। ওই যুদ্ধ চালাতে গিয়ে আমেরিকার এত বিপুল পরিমাণ খরচ হচ্ছিল যে তাদের সোনার ভাণ্ডার প্রায় খালি হয়ে আসছিল। তার মানে সোনা দেওয়ার মতো সামর্থ্য ছিল না তাদের? একদম। ফ্রান্সের মতো দেশগুলো তো বুঝতে পারছিল যে আমেরিকার হাতে যত ডলার আছে তার বিনিময়ে দেওয়ার মতো সোনা তাদের ভল্টে নেই। তখন তারা জাহাজ পাঠিয়ে ডলারের বদলে সোনা ফেরত চাইতে শুরু করে। আর নিক্সন দেখলেন এভাবে চললে তো আমেরিকা দেউলিয়া হয়ে যাবে। তাই তিনি এক ঝটকায় সোনার সাথে ডলারের সম্পর্কটাই তুলে দিলেন। রাতারাতি পুরো বিশ্ব একটা আস্থার সংকটে পড়ে গেল, তাই না? একদম। কারণ সোনা ছাড়া ডলারের দাম কিসের ভিত্তিতে ঠিক হবে সেটাই কেউ জানত না। বাহ! পাহানে সোনার সাপোর্ট চলে যাওয়ার পর আমেরিকা তেলের ওপর ভর করে ডলারকে বাঁচিয়ে দিল। এটা তো একটা অসাধারণ ভূ রাজনৈতিক চাল। ঠিক এখানেই আমেরিকার দূরদর্শিতা। ১৯৭৪ সালে তারা সৌদি আরবের সাথে একটা যুগান্তকারী চুক্তি করে, যা পেট্রোডলার সিস্টেমের জন্ম দেয়। চুক্তিটা খুব সোজা কিন্তু মারাত্মক কার্যকর ছিল। হ্যাঁ, আমেরিকা সৌদিকে সব ধরনের সামরিক নিরাপত্তা দেবে, আর তার বদলে সৌদি আরব তাদের তেল শুধু মার্কিন ডলারের বিনিময়ে বিক্রি করবে। আর যেহেতু তেল ছাড়া কোনো দেশের অর্থনীতি চলে না, তাই তেল কিনতে গিয়ে সব দেশের ডলারের প্রয়োজন হতে শুরু করল। ডলারের জন্য একটা কৃত্রিম কিন্তু অপ্রতিরোধ্য চাহিদা তৈরি হলো, যা আজও চলছে। কিন্তু আমাদের সূত্রগুলো বলছে সেই দেয়ালেই এখন বড় ফাটল ধরেছে। ২০২৪-২৫-এর মধ্যে সৌদি আরব ব্রিক্স জোটে পুরোপুরি যোগ দিচ্ছে। আর শোনা যাচ্ছে তারা নাকি এখন ইউয়ান বা ইউরোর মতো অন্য মুদ্রাতেও তেল বেচতে রাজি। তার মানে ডলারের ক্ষমতার যে মূল স্তম্ভ সেটাই নড়ে যাচ্ছে। একদম। এই ফাটলটা যে শুধু এমনি এমনি তৈরি হয়েছে তা নয়, এর পেছনে কেউ একজন হাতুড়ি নিয়ে দাগিয়ে আছে। আজ সেই হাতুড়িটা হলো চীনের ইউয়ান। ঠিক। ডলারের এই টালমাটাল অবস্থার সুযোগ নিয়ে চীন তার মুদ্রাকে একটা সত্যিকারের বৈশ্বিক বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করার জন্য এক বহুমুখী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। তাদের মূল লক্ষ্য শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিকও। মার্কিন নিষেধাজ্ঞা নামের অস্ত্রটাকে ভোঁতা করে দেওয়া, তাই তো? ঠিক তাই।
আর এখানে সবচেয়ে মজার বিষয় হলো চীন শুধু মুখে ডলারের সমালোচনা করছে না, তাহলে কি করছে? তারা ভেতরে ভেতরে একটা বিকল্প আর্থিক পরিকাঠামো, বলা যায় একটা ফিনান্সিয়াল প্লাম্বিং তৈরি করে ফেলেছে। ফিনান্সিয়াল প্লাম্বিং মানে? মানে ধরুন সুইফট হলো আন্তর্জাতিক লেনদেনের হাইওয়ে। যেটা আমেরিকা নিয়ন্ত্রণে। ঠিক, আমেরিকা অসন্তুষ্ট হলে যে কোনো দেশকে সুইফট থেকে বের করে দিয়ে বিশ্ব বাণিজ্য থেকে একঘরে করে ফেলতে পারে। যেমনটা রাশিয়ার ক্ষেত্রে দেখা গেছে। একদম। চীন ঠিক এই ক্ষমতাটাই খর্ব করতে চাইছে, আর এর জন্যই তারা সিপস তৈরি করেছে। সিপস বা ক্রস বর্ডার ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেম। হ্যাঁ, এটা হলো সুইফটের চীনা বিকল্প। আমাদের সূত্র অনুযায়ী 2025 সালের মধ্যে এর বার্ষিক লেনদেনের পরিমাণ 180 ট্রিলিয়ন ইউএন ছাড়িয়ে গেছে। তার মানে চীন শুধু বিকল্প একটা ব্যবস্থা বানায়নি, তারা এমন একটা অর্থনৈতিক হাইওয়ে তৈরি করেছে যেখানে আমেরিকার কোনো টোলবুথ নেই। যে কোনো দেশ মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে চাইলে এখন তাদের কাছে একটা পরীক্ষিত পথ আছে। আর এর সাথে তো রাজনৈতিক জোটও আছে। ব্রিক্স এখন আর শুধু কয়েকটা দেশের অর্থনৈতিক ক্লাব নেই, তাই না? বিলকুল না। ব্রিক্স এখন গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোর জন্য ডলারের প্রভাব কমানোর একটা শক্তিশালী রাজনৈতিক মঞ্চে পরিণত হয়েছে। উদাহরণগুলো তো অবিশ্বাস্য। হ্যাঁ, রাশিয়া আর চীনের মধ্যে এখন 99.1% বাণিজ্য হচ্ছে তাদের নিজেদের মুদ্রা রুবেল আর ইউয়ানে। চীন আর ব্রাজিলও তাদের দ্বিপাক্ষিক বাণিজ্যে ডলারকে পুরোপুরি বাদ দিয়ে দিয়েছে। আর 2025 সালের মাঝামাঝি সময়ের তথ্য বলছে ব্রিক্স দেশগুলোর নিজেদের ভেতরের বাণিজ্যের প্রায় অর্ধেকই এখন ইউয়ানে হচ্ছে। এটা একটা নীরব বিপ্লব। প্রযুক্তির দিক থেকেও তো চীন অনেক এগিয়ে। ডিজিটাল ইউয়ান বা ইসিএনওয়াই এর কথা খুব শোনা যাচ্ছে। হ্যাঁ, আর এটা তাদের আরেকটা তুরুপের তাস। ধরুন, এক দেশ থেকে আরেক দেশে টাকা পাঠানোটা এখনকার আন্তর্জাতিক সিস্টেমের কারণে খুব ধীমা আর ব্যয়বহুল। ঠিক। চীন এমব্রিজ নামে একটা প্রকল্প দিয়ে সে সমস্যাটাই সমাধান করতে চাইছে। এটা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন দেশের ডিজিটাল মুদ্রা সরাসরি প্রায় সাথে সাথে লেনদেন করা যায়, কোনো মার্কিন ব্যাংকের মধ্যস্থতা ছাড়াই। কোনো মধ্যস্থতা ছাড়াই। আর তারা যে সফল হচ্ছে তার প্রমাণ হলো শুধু 2025 সালেই এই প্ল্যাটফর্মে প্রায় $55 বিলিয়ন লেনদেন হয়েছে। আর তার প্রায় পুরোটাই ছিল চীনের নিজস্ব ডিজিটাল মুদ্রায়। একদম। এটা ডলার ভিত্তিক সিস্টেমের জন্য একটা সরাসরি চ্যালেঞ্জ। এক মিনিট, আমার একটা বিষয় ঠিক পরিষ্কার হচ্ছে না। বলুন। চীন একদিকে ইউয়ানকে বিশ্বের প্রধান মুদ্রা বানাতে চাইছে, আবার অন্যদিকে নিজেদের দেশ থেকেই টাকা বের করার পথে দেয়াল তুলে রেখেছে। ঠিক এই পয়েন্টটাই। মানে তাদের যে কঠোর ক্যাপিটাল কন্ট্রোল আছে সেটা বলছি, এই দুটো কি একসাথে চলতে পারে? এটা তো একটা স্ববিরোধিতা। চমৎকার প্রশ্ন। আর এটাই কিন্তু ইউয়ানের বিশ্বজয়ের পথে সবচেয়ে বড় বাধা। তাহলে আপনি ঠিকই ধরেছেন, এটা একটা স্ববিরোধিতা। চীন সরকার ভয় পায় যে যদি পুঁজির প্রবাহ পুরোপুরি খুলে দেওয়া হয় তাহলে দেশের ভেতরের ধনীরা বা বিদেশি বিনিয়োগকারীরা হঠাৎ করে বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে নিয়ে যেতে পারে, যা তাদের অর্থনীতিতে বড় ধরনের সংকট তৈরি করবে। ঠিক এই কারণেই একজন বিদেশি বিনিয়োগকারী চাইলেই অবাধে ইউয়ান কিনতে বা বিক্রি করতে পারেন না। আর বড় বড় আন্তর্জাতিক ফান্ডগুলো ইউয়ানে তাদের সম্পদ জমা রাখতে দ্বিধাবোধ করে। তাহলে চীনকে এই উভয় সংকট থেকে বের হওয়ার কোনো পথ খুঁজছে? অবশ্যই। তারা এই সমস্যা সম্পর্কে পুরোপুরি সচেতন। তাদের আসন্ন 15তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যা 2026 থেকে 2030 সাল পর্যন্ত চলবে, সেখানে কারেন্ট অ্যাকাউন্ট লিবারালাইজেশনের ওপর বিশেষভাবে জোর দেওয়ার কথা বলা হয়েছে। মানে ইউয়ানকে আরও সহজে রূপান্তরযোগ্য করে তোলা? হ্যাঁ, তবে পথটা সহজ নয়। তাদের অভ্যন্তরীণ সমস্যা ও পাহাড় প্রমাণ, রিয়েল এস্টেট খাতের মন্দা, ঋণের বোঝা আর ভূরাজনৈতিক অবিশ্বাস তো আছেই। মার্কিন ট্রেজারির 2026 সালের রিপোর্ট অনুযায়ী চীনের মুদ্রানীতিতে স্বচ্ছতার যে অভাব, সেটাই অন্য দেশগুলোর মনে পুরোপুরি আস্থা তৈরি করতে দিচ্ছে না। অন্যদিকে আমেরিকাও তো আর হাত গুটিয়ে বসে নেই। বিশেষ করে 2025 সালে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর তাদের পদক্ষেপগুলো বেশ আক্রমণাত্মক। হ্যাঁ, আমরা মার-আ-লাগো অ্যাকর্ডস বলে একটা পরিকল্পনার কথা শুনছি। এর লক্ষ্যটা নাকি বেশ অদ্ভুত। ডলারকে একদিকে দুর্বল করা, আবার অন্যদিকে তার আধিপত্য ধরে রাখা। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। আমেরিকা এই দ্বিমুখী নীতি কিভাবে বাস্তবায়ন করবে? এটা একটা মরিয়া পদক্ষেপ। একদিকে ডলারকে দুর্বল করে মার্কিন রপ্তানি বাড়াবে, আর অন্যদিকে কেউ ডলার ছাড়লে তাকে শাস্তি দেবে,
ট্রাম্প প্রশাসন সরাসরি হুমকি দিয়েছে যে যেসব দেশ ডলারকে পাশ কাটিয়ে ব্রিক্স মুদ্রা বা অন্য কোনো ব্যবস্থাকে সমর্থন দেবে তাদের পণ্যের ওপর 100% পর্যন্ত শুল্ক বসানো হবে। 100%? হ্যাঁ, 100%। এটা তো সরাসরি বাণিজ্য যুদ্ধ। এর কোনো প্রভাব কি বাস্তবে পড়েছে? অবশ্যই পড়েছে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা, যিনি কিছুদিন আগেও একটা সাধারণ ব্রিক্স মুদ্রার পক্ষে খুব জোরালো সওয়াল করছিলেন, এই হুমকির পর তার সুর অনেকটাই নরম। আচ্ছা। এমনকি রাশিয়ার পুতিনও সম্প্রতি বলেছেন যে তারা ডলারকে পুরোপুরি বর্জন করতে চান না, বরং আমেরিকার নীতির কারণেই বিকল্প খুঁজতে বাধ্য হচ্ছেন। তার মানে হুমকিটা কাজ করছে। কিছুটা তো বটেই, তবে তাদের জন্য পথটা সহজ নয়। ডলারকে দুর্বল করার মানে হল আমদানি করা পণ্যের দাম বেড়ে যাওয়া। এতে দেশের ভেতরে মুদ্রাস্ফীতি আরও বাড়বে। তাহলে এই দুই মহাকায় শক্তির লড়াইয়ের মাঝখানে ভারতের মতো একটা বড় অর্থনীতির দেশ কোথায় দাঁড়িয়ে আছে? তাদের অবস্থানটা তো বেশ আকর্ষণীয়। ঠিক তাই। ভারত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভারসাম্যপূর্ণ অবস্থান নিয়েছে। একদিকে তারা ডলারের ওপর নির্ভরতা কমাতে চায়, আবার ডলারের জায়গা যদি চীন আর তার ইউয়ান নিয়ে নেয়, সেটাও ভারতের জন্য একটা দুঃস্বপ্ন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের একটা বিখ্যাত উক্তি আছে, কি সেটা? ডলারের আধিপত্যের বদলে যদি ইউয়ানের আধিপত্য মেনে নিতে হয়, তবে সেটা ভারতের জন্য আত্মঘাতী হবে। তার মানে ভারত নিজেদের একটা আলাদা পথ তৈরি করার চেষ্টা করছে। একেই বলা হচ্ছে ভারতের রুপি ডিপ্লোমাসি। ভারত তার মুদ্রার আন্তর্জাতিক ব্যবহার বাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। কিভাবে? 2025 সাল নাগাদ 22টিরও বেশি দেশ ভারতের সাথে স্পেশাল রুপি ভস্ট্র অ্যাকাউন্ট বা SRVA খোলার মাধ্যমে রুপিতে লেনদেন করতে রাজি হয়েছে। আর সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে রুপিতে তেল কেনা তো একটা বিরাট কৌশলগত জয়। অবশ্যই। এটা প্রমাণ করে যে বড় লেনদেনের ক্ষেত্রেও রুপি একটি বিকল্প হতে পারে। কিন্তু রুপির মান তো সম্প্রতি খুব একটা ভালো জায়গায় নেই। হ্যাঁ, 2026-এর শুরুতে ডলারের বিপরীতে রুপির দর 92 ছাড়িয়ে গেছে। এটা তো একটা ঐতিহাসিক পতন। এর কারণ কি? এর পেছনে মার্কিন শুল্কের হুমকি আছে, আবার কিছু বিদেশি বিনিয়োগও চলে গেছে। তবে ভারতের ইকোনমিক সার্ভে 2026-এর রিপোর্ট একটা মজার কথা বলছে। কি বলছে? তারা স্বীকার করছে যে রুপি কিছুটা চাপে আছে, কিন্তু তাদের মতে রুপির এই অবমূল্যায়ন ভারতের রপ্তানিকারকদের জন্য কিছুটা সহায়ক হতে পারে। আচ্ছা। রিপোর্টে বলা হয়েছে রুপি বর্তমানে তার প্রকৃত অর্থনৈতিক শক্তির তুলনায় কিছুটা পিছিয়ে আছে। ইংরেজিতে একটা কথা আছে না, পাঞ্চিং বিলো ইটস ওয়েট। ও আচ্ছা, বুঝেছি। আর ভারতের হাতে যে প্রায় $650 বিলিয়ন বিশাল বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে, তার কারণে এটা দেশের জন্য বড় কোনো হুমকি তৈরি করবে না। তাহলে ভারতের আসল লক্ষ্য একটা বহুমুখী বিশ্ব ব্যবস্থা তৈরি করা। একদম। যেখানে কোনো একক মুদ্রা নয়, বরং বিভিন্ন আঞ্চলিক মুদ্রার গুরুত্ব থাকবে। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় নিয়ে আসি, ছবিটা দাঁড়াচ্ছে এই রকম। একদিকে আছে প্রতিষ্ঠিত কিন্তু চ্যালেঞ্জের মুখে থাকা ডলার, যার নেটওয়ার্ক এখনও বিশাল। হ্যাঁ, 2024 সালের শেষেও বিশ্বব্যাপী ফরেক্স লেনদেনের 89% ডলারে হয়েছে। আর অন্যদিকে আছে প্রযুক্তিগতভাবে উন্নত, রাজনৈতিকভাবে জোটবদ্ধ কিন্তু অভ্যন্তরীণভাবে নিয়ন্ত্রিত এক উদীয়মান শক্তি, ইউয়ান। একদম নিখুঁত সারসংক্ষেপ। ভবিষ্যৎ সম্ভবত কোনো একক মুদ্রার অধীনে থাকবে না। আমরা খুব সম্ভবত একটি বহুমুখী বা মাল্টিপোলার মুদ্রা ব্যবস্থার দিকেই এগোচ্ছি, যেখানে হয়তো বড় বড় বৈশ্বিক লেনদেনের জন্য ডলারের প্রাধান্য আরও কিছুদিন থাকবে। তো তেল বাণিজ্যে পেট্রো ইউয়ান একটি বাস্তবতা হয়ে উঠবে। আবার আঞ্চলিক বাণিজ্যে ভারতীয় রুপি, ইউরো বা অন্য মুদ্রাগুলো নিজেদের প্রভাব বিস্তার করবে। আর আমাদের সূত্রগুলো স্পষ্ট বলছে যে 2026 থেকে 2030 সাল পর্যন্ত সময়কাল এই পরিবর্তনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল হতে চলেছে। আমরা একটা ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হতে চলেছি। আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। অবশ্যই। প্রশ্নটা হলো, যদি কোনো দেশের মুদ্রা তার অর্থনৈতিক স্বাস্থ্য এবং বলা যায় বৈশ্বিক আস্থার প্রতিফলন হয়, তাহলে কি ঘটবে যখন বিশ্বের প্রধান অর্থনীতিগুলো বৈশ্বিক আর্থিক নেতৃত্বের চেয়ে অভ্যন্তরীণ স্থিতিশীলতাকেই বেশি অগ্রাধিকার দিতে শুরু করবে? যখন মুদ্রা শুধুমাত্র বিনিময়ের মাধ্যম নাও হয়ে ভূ-রাজনৈতিক দাবা বোর্ডের প্রধান অস্ত্রে পরিণত হয়, তখন অর্থনৈতিক জোট বা সংঘাতের কি নতুন রূপ আমাদের সামনে আসতে পারে?